গুড মর্নিং সকলকে। দেখো আজকে এই শর্টেস্ট রিমেনিং টাইম ফাস্ট যে শিডিউলিংটা আছে সেটা দেখাবো। এটা একটা প্রিমিটিভ শিডিউলিং, প্রিএমটিভ শিডিউলিং। প্রিএমটিভ মানে কিন্তু একটা প্রসেস চলতে চলতে নতুন প্রসেস কিন্তু ঢুকে যেতে পারে। মানে যদি সেই প্রসেসটার সময় কম লাগে, রিমেনিং টাইমটা কম থাকে, তাহলে ওই প্রসেসটা আগে কাজ করে নেবে। তো এখানে কি হয়, মানে একটু প্রায়োরিটির উপর বেস করে কাজ করা হয়, যেটার প্রায়োরিটি বেশি। তো এখানে ধরো আমি চারটে প্রসেস নিলাম, 0 মাইক্রোসেকেন্ড, 1 2 3, এই সব মাইক্রোসেকেন্ডের অ্যারাইভাল টাইম আছে। আর বাস টাইমটা এখানে দেখো ডান দিকে লিখে দিয়েছি 8 4 9 5। এইবার এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা মাইক্রোসেকেন্ডকে মানে গুনে গুনে দেখতে হবে যে সেই অবস্থায় সিপিইউতে কে আছে কে নেই। তা না হলে আমরা বুঝতে পারবো না কিভাবে এটা কাজ করছে। হুম, তো গ্যান্ট চার্টটা বোঝার সময় আমাদেরকে এটাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? দেখো, প্রথম 0 মাইক্রোসেকেন্ডে শুধু P1 প্রসেসটা ছিল, সেই জন্য P1টা কাজ করছে। দেখো আমি P1টাকে লাল রং দিয়ে বোঝাচ্ছি, করলো অসুবিধে নেই। 1 নম্বর মাইক্রোসেকেন্ডে দুটো প্রসেস রয়েছে, P1 আর P2। P2 যেহেতু 4 মাইক্রোসেকেন্ড সময় বাকি থাকবে কাজের, মানে পুরোটাই। আর P1 এর 7 মাইক্রোসেকেন্ড বাকি আছে, কেন না 1 মাইক্রোসেকেন্ড কাজ হয়ে গেছে। তাহলে পরে বেটার অপশন কে, কার কম সময় লাগছে? P2 এর। তাহলে P2 কাজ করুক, P2 এর কাজ শুরু হয়ে গেল। 2 মাইক্রোসেকেন্ডেও দেখা যাচ্ছে যে P3 যখন এলো তখনও দেখা যাচ্ছে যে সবচেয়ে কম সময় বাকি আছে P2 এর। কেন না P2 এর তখন আর 3 মাইক্রোসেকেন্ড কাজ বাকি আছে, তার মানে P2 কাজ করবে। 3 মাইক্রোসেকেন্ডেও ওরই সবচেয়ে কম সময় লাগছে, কারণ P4 এর 5 মাইক্রোসেকেন্ড বাকি, কিন্তু 3 মাইক্রোসেকেন্ডে দেখা যাচ্ছে P2 এর মাত্র 2 মাইক্রোসেকেন্ড বাকি, তাহলে সবচেয়ে কম P2। এইভাবে P2 কাজ কমপ্লিট করলো। এইবার 5 মাইক্রোসেকেন্ডে সবাই উপস্থিত আছে, কার সবচেয়ে কম সময় লাগছে? P1 এর বাকি আছে 7 মাইক্রোসেকেন্ড, কারণ 1 মাইক্রোসেকেন্ড আগে করে নিয়েছে। P3 এর বাকি আছে 9, আর P4 এর বাকি আছে 5। সবচেয়ে কম কার বাকি? P4, তাহলে P4 এর কাজ করে নিক। P4 কাজ করে নিল পুরোটা, 5 মাইক্রোসেকেন্ড কাজ করে নিল কমপ্লিট। এইবার 10 মাইক্রোসেকেন্ডে গিয়ে দেখা যাচ্ছে দুটো প্রসেস আছে, একটা P1 আর একটা P3। P1 এর 7 মাইক্রোসেকেন্ড কাজ বাকি আছে, আর P3 এর 9 মাইক্রোসেকেন্ড গোটাটাই বাকি। তাহলে কে আগে করবে? P1 আগে করবে। তো P1 এর জন্য যে 7 মাইক্রোসেকেন্ড বাকি ছিল, এখানে গুনে দেখো 7 মাইক্রোসেকেন্ড কাজ করে নিল। তারপর এলো P3। তো P3 তো 9 মাইক্রোসেকেন্ডই ছিল, গোটাটাই এবার কাজ করলো। এইবার এইটা ফলো করে তোমাদের কি করতে হবে, টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হবে। দেখো P1 কমপ্লিট হয়েছে কোথায়? 17 মাইক্রোসেকেন্ডে। তাহলে 17 - 0 করে 17 মাইক্রোসেকেন্ড টার্ন অ্যারাউন্ড টাইম। আচ্ছা, P2 কোথায় কমপ্লিট হয়েছে? 5 মাইক্রোসেকেন্ডে। তাহলে 5 - 1 করে 1 হচ্ছে অ্যারাইভাল টাইম, তাহলে 4 বেরিয়ে গেল। P3 এর ক্ষেত্রে কোথায় কমপ্লিট হচ্ছে? 26-এ, তাহলে 26 - 2 করে 24। আর P4 এর ক্ষেত্রে কোথায় কমপ্লিট হচ্ছে? 10 মাইক্রোসেকেন্ডে, তাহলে 10 - 3 করে 7। এবার অ্যাভারেজ কত হবে? 4টে যোগ করে 4 দিয়ে ভাগ, 13 মাইক্রোসেকেন্ড। ওয়েটিং টাইম কত হচ্ছে? এইগুলোকে মানে টার্ন অ্যারাউন্ড টাইমগুলোকে নেব, মাইনাস বার্স্ট টাইমগুলো করব। এই হচ্ছে ওয়েটিং টাইম। খেয়াল করে দেখো, এবার কিন্তু রিলেটিভলি অন্যান্য অ্যালগোরিদমের থেকে ওয়েটিং টাইম অনেক কমে গেল, টার্ন অ্যারাউন্ড টাইমও অনেক কমে গেল। এই টাইমগুলো যাতে কমে, সেইটার জন্যেই মূলত এই ধরনের প্রিএমটিভ শিডিউলিং অ্যালগোরিদম ব্যবহার করা, ঠিক আছে? তো আরও আছে, প্রিএমটিভের মধ্যে রাউন্ড রবিনও আছে, কিন্তু তোমাদের সিলেবাসে যে বিস্তারিতভাবে যেগুলো পড়তে দেওয়া আছে সেখানে এই মূলত শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট শিডিউলিং যেটা আছে সেইটাই দেওয়া হয়েছে। সেই জন্য আমি এইটাকে করালাম। এরপর যেটা আছে তোমাদের সেটা হচ্ছে ডেডলক আছে। তো ডেডলক জিনিসটা কি, ডেডলক কিভাবে কাজ করে সেটা একটা আলাদা জিনিস, কিন্তু ডেডলক হলেই এই চ্যাপ্টারটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে।
তো আজকের ক্লাসে আমি এই শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট যে অ্যালগোরিদমটা ছিল এটাই করালাম, এবং এইটা গ্যান্ট চার্ট ছিল। গ্যান্ট চার্টের ছবিটা অবশ্যই এঁকে নেবে। তোমরা খাতাতেও যখন করবে চেষ্টা করবে এইভাবে করার, তাতে সুবিধে হবে। তো লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।